ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে যে আলোচনাটা আমরা করতে চলেছি, যেহেতু আমরা টিচার এবং আমরা দীর্ঘদিন ধরে এই প্রফেশনে রয়েছি এবং এটা আমাদের প্রাইভেট প্রফেশন। আমাদের তো বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টরাই পড়ে, এমবিএ পড়ে, বিবিএ পড়ে, বিটেক পড়ে, বিসিএ পড়ে, এমসিএ পড়ে। তো এবং যেহেতু প্রাইভেট কলেজ বেশি, তাহলে আমাদের এখানে ম্যাকআউট ইউনিভার্সিটি স্টুডেন্টের সংখ্যাটাই একটু মেজরিটিতে ম্যাকআউট ইউনিভার্সিটি স্টুডেন্টরাই বেশি পড়ে। এবং এটা আমাদের পড়ানোর অভিজ্ঞতা থেকে দেখতে পাচ্ছি যে ম্যাকআউট ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা পড়তে আসছে তাদের মধ্যে কিন্তু একটা অনীহা, মানে সবাইকে বলছি না, কিছু মুষ্টিমেয় স্টুডেন্ট আছে, মানে এই ধরুন আমাদের কাছে মানে তারা ফিস দিচ্ছে, ফিস দিয়ে হয়তো 18-19 দিন পরে, এক মাসের ফিস দিচ্ছে, 18-19 দিন পরে ছেড়ে দিচ্ছে। তার মানে সে যে অন্য আর একজন টিচারের কাছে যাচ্ছে সেটা না, কিন্তু মানে একটা প্রথম থেকেই তাদের মধ্যে দেখা যাচ্ছে পড়ার প্রতি অনীহা। তো এই ব্যাপারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এই ধরনের স্টুডেন্টরা চাকরি পাওয়ার জন্য কতটা যোগ্য, এর জন্য আজকে আমাদের স্টুডিওতে আমরা পেয়ে গেছি মিস্টার সৌভিক দত্তকে, আমাদের ডিরেক্টর। নমস্কার। এবং এটা আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা কিন্তু মিস্টার সৌভিক বাবু আমাদের এখানে প্রায় 10-12 বছর কিন্তু প্লেসমেন্ট কনসালটেন্সি চালিয়েছেন, যদিও সেটা আমাদের আপাতত আমরা বন্ধ করে দিয়েছি। কিন্তু এই যে কনসালটেন্ট হিসেবে ওনার যে একটা দীর্ঘ অভিজ্ঞতা, এইটাও মারফত আমরা কিন্তু এই ব্যাপারগুলো সম্বন্ধে আলোচনা করব। তো যেটা বললাম, ব্যাকআউট স্টুডেন্টদের কি পড়ার প্রতি একটা অনীহা যে আমি পাস করে যাব, মানে গ্রান্টেড ধরেই নিয়ে এটা গ্রান্টেড, যেহেতু ম্যাকআউটের মার্কিং সিস্টেমটা আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি বলুন বা যাদবপুর বলুন বা কল্যাণী বলুন তাদের থেকে অনেক লিনিয়ার। অনেক ক্ষেত্রে দেখবেন যে হয়তো ডিজার্ভিং ক্যান্ডিডেট যার হয়তো পাস করা উচিত না, সে হয়তো ইন্টারনাল মার্কস বা এদিক ওদিক করে পাস করে টায়াটায় বেরিয়ে গেল। যদিও এখন ম্যাকআউটেও অনেক সাপ্লি হচ্ছে, ম্যাকআউটও আগের থেকে অনেকটাই স্ট্রিক্ট হয়ে গেছে ইংলিশের উপর, এবং এটা অনেকে সাপ্লি, প্রচুর সাপ্লি হচ্ছে ম্যাকআউটেও, এটা ঠিক। তবে সব ম্যাকআউটের স্টুডেন্ট খারাপ না, হয়তো কিছু সিরিয়াস স্টুডেন্ট আছে। তবে এটা বলতে বাধ্য হচ্ছে, এখন যা ট্রেন্ড দেখছি যে একটা মুষ্টিমেয় সংখ্যক স্টুডেন্টই ম্যাকআউটের কিন্তু এখন আর সিরিয়াস না, মানে তারা ওই আচ্ছা এটা কি আপনি মতো বুঝতে পারছেন যে একটা কলেজে ধরুন একটা 60 জনের ধরুন ইনটেক, 60 জনই কিন্তু জব পাচ্ছে না, পাচ্ছে হয়তো 3 জন। না না, জব কোথায়? এই যে আমি একটা নাম করতে চাই না, নাম করে বললে আবার হয়তো কে কেস দিয়ে দেবে, কিন্তু যেহেতু আমাদের স্টুডেন্টরাই সমস্ত ম্যাকআউটের বড় বড় কলেজে পড়ে, সেখানে প্রায় একটি কলেজে আমি বলছি 8 লাখ টাকা প্রায় কাছে ফিস ম্যাকআউটের এমবিএ। অথচ শুনছিলাম তাদের প্লেসমেন্টে ফাইন্যান্সে নাকি আসছে বেশিরভাগ ইন্স্যুরেন্স কোম্পানি আর সেলসের কোম্পানি, মানে প্রপার কোর ফাইন্যান্সের জবই আনতে পারছে না। এবার এটাও দেখতে হবে ম্যাকআউটের যে সমস্ত স্টুডেন্টরা পড়ে তারা কি আদৌ কোর ফাইন্যান্স জব পাওয়ার মানে যোগ্যতা রাখে। ধরুন পিডব্লিউসি আছে, ডেলয়েট আছে, বা যেগুলো বড় বড় কোম্পানি আছে আপনার, ধরুন সেখানে তো একটা রীতিমতো রিগোরাস 5-6 রাউন্ড একটা সাংঘাতিক ইন্টারভিউ হয় সমস্ত, এবং তার ভেতর তার ফাইন্যান্সের নলেজেবিলিটি কত, কেস স্টাডি সমস্ত কিছুই চেক করা হয়। এখন ম্যাকআউটের স্টুডেন্টদের যেরকম পড়াশুনোর মান, বা তারা নিজেরা কি সেইভাবে নিজেকে ইনোভেটিভ করে, আমার তো মনে হয় না করে বলে। এবং এরা অনেকে ম্যাকআউট স্টুডেন্ট খালি ফ্যাকাল্টির ঘাড়ে দোষ চাপিয়ে ছেড়ে দেয়। ফ্যাকাল্টি তো দেখুন সবসময় সব জায়গায়, কোনো জায়গায় আমাদের সময় কি সবকিছু মানে ফ্যাকাল্টি দিয়ে হয়ে যেত, এরকম না। নিজেকেও পড়াশোনা করতে হয়, বই পড়তে হয়, ঘাটতে হয়, ইনোভেটিভ ব্যাপারটা আনতে হয়, বুঝতে হয় যে কোথা থেকে কি হচ্ছে। কারণ দেখুন যার যা স্পেশালাইজেশন, ধরুন কেউ এমসিএ করছে আপনাদের স্ট্রিমে আইটি, তো তাকে তো এমসিএর যে প্রোগ্রামিং গুলো, তাকে তো নিজেকে এক্সপেরিমেন্ট করে 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 শিখতে হবে। তো এইবার ব্যাপারটা হচ্ছে সেই যে শেখার ইচ্ছেটা, হয়তো নিজে কিছুটা পারলো কিছুটা পারলো না, সেক্ষেত্রে তো আমরা যখন ক্লাস 10-12 গ্র্যাজুয়েশনে করতাম, সেখানেও আমরা স্যারের হেল্প নিয়েছি। দেখবেন একটা প্রবণতা দেখা যায় যে যখন গ্র্যাজুয়েশন লেভেল বা মাস্টার ডিগ্রি লেভেলে এই স্টুডেন্টরাই আসে, তারা তখন নিজেদেরকে একটা বিশাল হুনু বলে মনে করে যে না, আমি সব কিছু করে ফেলবো। এবার সেটা হয়তো দেখুন এক্সেপশনাল 10 জনের ভেতর 1-2 জন স্টুডেন্ট হয়তো খুব এক্সেপশনাল মেরিটোরিয়াস হতে পারে, তাদের ব্রেন খুব ভালো, তারা হয়তো ট্যাকেল করে নেয় ব্যাপারটা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 10 জনের ভেতর দেখবেন 7 জনই সে ট্যাকেল করতে কিন্তু পারে না। এবার সে ব্যাপারটা কি হয়, 50-50 হয়ে যায়, কিছুটা বুঝলো কিছুটা বুঝলো, মানে পুরো কনসেপশন ক্লিয়ার হলো না। এবার যখন এই স্টুডেন্টরাই যখন ইন্টারভিউ বোর্ডে ফাইনাল রাউন্ডে যায়, যখন মানে 4-5 রাউন্ড যখন বড় এমএনসি গুলোর হয়, তখন দেখবেন কিন্তু কোর যে জবগুলো, প্রোগ্রামিং বলুন, বিটেকের বা ইলেকট্রিক্যাল বলুন, সিভিল বলুন, বা এমবিএ ফাইন্যান্স বলুন, বা এইচআর বলুন, তখন কিন্তু এরা প্রবলেম ফেস করে। তখন কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করাটা এদের পক্ষে অনেকটাই কিন্তু টাফ হয়ে যায়। যেমন আমি নিজে যখন কনসালটেন্ট ছিলাম, আমাকে অনেকে মানে এটা অপমান করার জন্য না, আমি নিজেও ডাব্লিউবিটি থেকে পাস আউট, ওল্ড ব্যাকআউট। আমাকে একবার একজন রিক্রুটার বলেছিলেন, মানে কোম্পানির রিক্রুটমেন্ট করতেন এইচআর, তিনি যখন ইঞ্জিনিয়ার নিয়েছিলেন, তিনি বলেছিলেন আমাকে অন্তত ম্যাকআউটের
ইঞ্জিনিয়ার পাঠাবেন না, উই আর ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। তো যে স্ট্যান্ডার্ড নাকি সেরকম নট আপ টু দ্য মার্ক। এবার সেটা দেখুন তার বিচার, আমি বলতে পারবো না উনি কি বেসে কথাগুলো বলছেন। তবে ম্যাকআউটেও ভালো ইঞ্জিনিয়ার আছে, এরকম না যে ম্যাকআউটে সবাই খারাপ। কিন্তু ওই যে বললাম যে একটা মুষ্টিমেয় সংখ্যক স্টুডেন্টের এরকম ক্যাজুয়ালিটিসের জন্যই কিন্তু ম্যাকআউটের ইমপ্রেশনটা খারাপ হচ্ছে। এবং তারা আর কি সাবধান নয়, মানে ব্যাপারটা হচ্ছে মানে তারা পড়াশোনা করতে চায় না। এই দেখুন MBA সেকেন্ড সেমের কথাটাই বলছি, আজকে দেখুন প্রায় পরীক্ষা 60 দিন নয় বলতে গেলে। ওয়ার, অপারেশন ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, অপারেশন রিসার্চের মতো টাফ পেপার কিন্তু সামনে আছে। কিন্তু আপনি দেখুন কটা ছেলে মেয়ে সত্যিকারের এই পেপারগুলো পড়ছে। এরা দেখবেন ঠিক সেই পরীক্ষার এপ্রিল মাসে লাস্ট হবে বা মে মাস হবে, তখন তাদের ঘুম ভাঙবে, তখন দেখবেন আমাকে ফোন করছে যে স্যার আপনি পড়াবেন। তখন আমি পড়িয়ে কি করবো, পড়ালেও কত হবে, 40 দিনে বড় জোর 30% সিলেবাস হবে, 30, তো এর বেশি তো করা সম্ভব না, আর ব্যাকআপ দেওয়া সম্ভব না। তো এটা হচ্ছে এখন ম্যাকআউট। আমাদের সময় যখন আমরা WBT তে পড়েছি, মানে যেটা ওল্ড ম্যাকআউট ছিল 2004-05 কথা বলছি, আমাদের সময় যারা পড়তো তারা কিন্তু আমি দেখেছি কম্পারেটিভলি অনেক 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 সিরিয়াস ছিল। তখন ব্যাকগ্রাউন্ড ভালো ভালো স্টুডেন্ট আসতো, ভালো ভালো ইঞ্জিনিয়ারিং কোলাঘাট, তারপর আপনার মোটামুটি তখন ম্যাকআউটে যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বিকম অনার্স এমকম আসতো, তো তাদের বা বিএসসি ফিজিক্স কেমিস্ট্রি অনার্স আসতো, মানে বেস্ট স্ট্যান্ডার্ড ভালো তখন, মানে সবাইকার একটা কিন্তু কম্পিটিশন ব্যাপারটা বা একটা স্ট্যান্ডার্ড ব্যাপারটা ছিল। আর তখন আমাদের সময় কিন্তু WBTর কোশ্চেনও কিন্তু অনেক 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 টাফ হতো। এখন তো তাও অনেক লিনিয়েন্ট হয়ে গেছে, আমাদের সময় পেপার অনেক টাফ হতো, এখন তাও দেখবেন এই লিনিয়েন্ট প্রশ্ন তো বহু ফেল করছে। তার কিন্তু একটাই কারণ, শুধু ফ্যাকাল্টির দোষ দিয়ে লাভ নেই, সেই স্টুডেন্টও কিন্তু পড়াশোনা করতে চায় না। সে নিজে দেখুন কলেজে কটা ক্লাস অ্যাটেন্ড করে, সে বলে যে কলেজে ক্লাস হয় না, অমুক হয় না, তমুক হয় না, এই হয় না। তুমি নিজে কতটা সিরিয়াস, তুমি দেখো কোথায় কত পড়াশোনা তুমি করো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এই ব্যাপারটাই হয়ে যাচ্ছে একটা ক্যাজুয়াল ব্যাপার স্টুডেন্টের মধ্যে এসে গেছে। সে ভাবছে যে আমি না পড়েই পাস করে যাব। এবার না পড়ে যদি সে কোনোভাবে পাসও করে যায়, কিন্তু সে কোর জব পাবে না। ওই যে বললাম তার নলেজটা যে হলো না, সে যে ঠিক করে সেমিস্টারের পড়াগুলো, নিজের যে সাবজেক্টের যে স্পেশালাইজেশন ব্যাপারগুলো, সেগুলো যখন ঠিক করে পড়লো না, যেটা ভাঙিয়ে তাকে কিন্তু আলটিমেটলি চাকরি করতে হবে। এদের আবার অনেকে যুক্তি দেয় নাকি এই পড়াশোনা নাকি প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে কোনো কাজে লাগে না। কিন্তু আপনি বলুন যে প্রোগ্রামিং এর যে জিনিসগুলো, বা কোর ফিল্ডের যে সিভিলের যে স্ট্রাকচার গুলো, বা ড্রয়িং গুলো, বা MBA ফাইন্যান্সের যে জিনিসগুলো, HR এর যে ল এর নলেজ গুলো, সেগুলো তো অবশ্যই কাজে লাগে। সেগুলো তো ইন্টারভিউতে ধরে, জিজ্ঞেস করবে, তাহলে সেগুলো তো সে বলতে না পারলে তো ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে না। তো এদের ব্যাপারটা হয়ে গেছে যে বললাম, মানুষের ডান হাত বাঁ হাত আর অন্ধু হাত আরেকটা হাত, তো এরা এরকমই কথা বলে। আলটিমেটলি হ্যাঁ মানছি হয়তো সব সাবজেক্ট কাজে লাগে না, কিন্তু কিছু সাবজেক্ট তোমাকে যেগুলো ইম্পর্টেন্ট, তোমার স্পেশালাইজেশন পেপার বা যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো তোমাকে পড়তেই হবে। যেমন ফাইন্যান্স যদি কেউ MBA তে নেয়, তাকে অ্যাকাউন্ট ফাইন্যান্স, পোর্টফোলিও, কর্পোরেট ফাইন্যান্স, ট্যাক্স ভালো করে পড়তেই হবে, কারণ এগুলো থেকেই তোমার জিজ্ঞেস করে যে তুমি কোর ফাইন্যান্স। হ্যাঁ, আর যদি তুমি সেলসের চাকরি করতে যাও, তার জন্য কোনো পড়াশোনা লাগে না, তুমি বিক্রি করতে পারছো, দ্যাট ইজ আ ডিফারেন্ট। কিন্তু সেটা সবাই তো আর সেলসে আসবে না, মার্কেটিং এ আসবে না MBA তে, এটা ডিফারেন্ট ব্যাপার। কিন্তু যারা অপারেশনস নেবে, যারা MBA তে ফাইন্যান্স নেবে, যারা HR নেবে, যারা MIS নেবে, তাদেরকে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে ইন্টারভিউ ক্র্যাক করার জন্য। নইলে কিন্তু এই একই অবস্থা হবে, জব কিন্তু ম্যাকআউটে ভালো পাবে না। কিন্তু ম্যাকআউট থেকেও অনেক ছেলে মেয়ে আছে যারা সিরিয়াস, আমাদেরও প্রাক্তন স্টুডেন্ট, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে এবং সেমিস্টার শেষ হওয়ার আগে, যারা কিন্তু সিরিয়াস এবং ভালো জব পাচ্ছে, কোর জব, ইন্স্যুরেন্সের জব না, তারা কিন্তু কোর ফিল্ডে জব পাচ্ছে। এবং হয়তো প্রথমে একটু ছোটখাটো কোম্পানিতে আছে, কিন্তু জব প্রোফাইলটা ভালো ফাইন্যান্সে, সে কিন্তু 1-2 বছর যদি ওখানে কাজ করে নেয়, সে কিন্তু বিগ 4 কোম্পানিতে চলে যাবে, যেগুলো আপনাকে বলবো। তো এই হচ্ছে ব্যাপার। আপনাদের আইটির ক্ষেত্রেও সেম, কেউ যদি এখন BCMCA ভালো করে না পড়ে, আপনি তো নিজেই জেকা পড়াতে গিয়ে দেখছেন BCA পড়ে আসছে, আপনি বলছেন দেখেন যে সে কিছুই BCA জানে না, অথচ BCA যদি কেউ ভালো করে পড়ে আসে, আপনার কি মনে হয় জেকাতে তার কি সুবিধা হবে? সুবিধা হবে, তাকে নতুন করে সবই বোঝাতে হচ্ছে। মানে ওই একই ব্যাপার যে ক্যাজুয়াল ভাবে সে ম্যাকআউট থেকে BCA-টা পড়েছে। আর একটা কথা, মানে এই ধরুন ম্যাকআউট থেকে যারা আন্ডার গ্রাজুয়েট বা গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন করে যারা একটু ধরুন মার্কস কম নিয়ে বেরোচ্ছে, এখানে মোটামুটি 60% তো পাই, কিন্তু এরা কোম্পানিতে কি আদৌ সিলেক্ট হয়? মানে এখন যে আমাদের পপুলার যে এমএনসি গুলো আছে, মানে বাল্ক রিক্রুটমেন্ট হয়, কিন্তু অনেকে সাস্টেন করতে পারে না, কেউ ট্রেনিং এ বেরিয়ে যায়, থাকতে পারলো না, অনেকে সিলেকশন হয় না, অনেকে কোর ফিল্ডে জব পায় না, হয়তো ডেটা এন্ট্রি অপারেটরে বসিয়ে দিল, ব্যাক অফিসে বসিয়ে দিল, কিন্তু সেগুলোতে লং রানে কোনো ভবিষ্যৎ নেই ইনক্রিমেন্টে। কোর ফিল্ডে যদি যে সাবজেক্টটা নিয়ে পড়ছে, সেখানে যদি সেই লেভেলে ভালো জব না পায়, সেক্ষেত্রে হচ্ছে সমস্যা। জব পেলেই হলো না, জবের প্রোফাইলটা কি, জবের কি প্রসপেক্ট আছে এরপরে, আজ থেকে 5 বছর বাদে, সেইটা ভাবতে হবে। সেইটা হচ্ছে ব্যাপার। কম স্যালারিও ক্ষতি নেই, কিন্তু জবটা যদি তার প্রপার ফিল্ডের হয়, সে কিন্তু এক্সপিরিয়েন্স নিয়েও সে কিন্তু আস্তে আস্তে তার ফিল্ডে ভালোভাবে সে উপরে উঠতে পারবে, তার স্যালারি ইনক্রিমেন্ট হবে।
কিন্তু ধরুন একজন নিয়েছে ফাইন্যান্স, ইন্স্যুরেন্সের জব করছে বা অন্য সেলসের জব করছে, তা তো ফাইন্যান্স করার কোনো মানেই হলো না এমবিএতে। এবার এটা খুব সেই একটা sense এই চলে গেল। গুরুত্বপূর্ণ মানে মেসেজ। ধরুন একটা ফাইন্যান্স স্পেশালাইজেশনের স্টুডেন্ট, সে ইন্স্যুরেন্স কোম্পানিতে ঢুকেছে, সেই আলটিমেটলি তার জব প্রোফাইল দেখানো হচ্ছে যে সে ইন্স্যুরেন্স গুলো বেচছে, সেলসই হয়ে গেল, সে চাকরিটা কিন্তু পেয়ে গেছে। পেয়ে গেছে, হ্যাঁ। এবার মানে সে কি তার কি ওইখানেই স্থগিত রাখাটা উচিত? অবশ্যই সুবিধা রাখা উচিত, তার একটা জব প্রোফাইলই না, তাকে অবশ্যই চেঞ্জ করে কোর ফাইন্যান্সে ফিরে আসতে হবে। আমি তো বলবো এই চাকরি এইটা কিন্তু অনেকেই ভাবনা চিন্তা করছে না যে ও পেয়ে গেছি যখন করে যাই। এই যদি যাদের প্রোগ্রামিং এর ছেলে এমসিএ বিসিএ করে, সে যদি তাকে যদি একটা কোম্পানি এমএনসি দিয়ে তাদেরকে টেক সাপোর্টে তো অনেকে সাপোর্টে চলে যায়। বসিয়ে দেয়, তো তাহলে কি তার কি কোনো ফিউচার আছে? লোকে বলবে জব পেয়েছি, কিন্তু Job ফিউচার পেয়েছি। কি? তুমি তো প্রপার এতে পেলেই না তোমার। তো সেই রকমই ব্যাপার। তো যাই হোক, এই অবধি বললাম বি অ্যালার্ট, এই জন্যই বললাম যে অনেকে আছে ম্যাকআউটের, অনেক স্টুডেন্ট জব পাচ্ছে ভালো, আবার যাদের নলেজ নেই, যারা ক্যাজুয়াল, তাদের আবার জব পাচ্ছে না। আর জব পেলেও হয়তো সেই মনোমতো জব না, যে প্রবলেমটা এখন আমরা ডিসকাস করছিলাম, যে প্রপার কোর ফিল্ডে জব পাচ্ছে না। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।